আগে একটা চাকরি, একটা বাড়ি আর সামান্য সঞ্চয় থাকলে মধ্যবিত্ত পরিবারের খুব ভালোভাবেই চলতে পারত। কিন্তু আজ স্কুলের ফি আকাশ ছোঁয়া, চিকিৎসার খরচা দুঃস্বপ্ন, নিজের বাড়ি কেনা স্বপ্নই থেকে যাচ্ছে। আর ইনফ্লেশন ধীরে ধীরে মধ্যবিত্তের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজ থেকে আমি শুরু করব একটা নতুন ফাইন্যান্সিয়াল সিরিজ। এই সিরিজে শুধু ফাইন্যান্সিয়াল নলেজ নয়, বরং মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার সন্তানের হায়ার এডুকেশনের জন্য যে খরচা, তার প্ল্যানিং কিভাবে করবেন। এইবার দেখুন, আমরা সবাই চাই যে আমাদের সন্তান উচ্চশিক্ষিত হোক এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করুক। এবার উচ্চশিক্ষার অনেক ভাগ আছে, তবে সবথেকে পপুলার যেগুলো সেগুলো যেমন ধরুন আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা, আইআইএম থেকে ম্যানেজমেন্ট পাস, কিংবা কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস। এছাড়াও আরও অনেক বড় বড় ডিগ্রি আছে যেগুলো প্রফেশনাল ডিগ্রি এবং যেগুলোর এখনও চাকরির বাজারেতে ভালো ডিমান্ড আছে। এইবার দেখুন, আমাদের দেশে মূল্যবৃদ্ধির কথা যদি আপনি জিজ্ঞাসা করেন, সাধারণভাবে মূল্যবৃদ্ধি 5.5 থেকে 6%, কিন্তু কতগুলো সেক্টর আছে যেগুলোর মূল্যবৃদ্ধি কিন্তু অনেক বেশি। যেমন ধরুন এডুকেশন সেক্টর। এডুকেশন সেক্টরে মূল্যবৃদ্ধি কত পার্সেন্ট কোনো গেস করতে পারেন? আপনাকে আমি শো করছি। 2007 সালে আইআইএম আহমেদাবাদের টিউশন ফি ছিল 4 লাখ টাকা। 2022 সালে সেটাই বেড়ে হয়ে গেছে 23 লাখ টাকা। আর রিসেন্ট 2026 সালে সেটাই হয়ে গেছে 27.5 লাখের কাছাকাছি। তার মানে আপনি বুঝতে পারছেন যে এডুকেশন ইনফ্লেশন কিন্তু 10 থেকে 12% হারে বাড়ছে। বিভিন্ন পত্রপত্রিকা, ফিনান্সিয়াল নিউজ, ম্যাগাজিন, রিপোর্ট, তারা যেটা বলছে যে ভারতে অ্যাকচুয়াল এডুকেশন ইনফ্লেশন সেটা হচ্ছে আপনার 11 থেকে 12%। এইবার মনে করুন আপনার স্বপ্ন যে আপনার ছেলে বা মেয়ে আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং করবে, 4 বছরের বিটেক করবে। বর্তমানেতে একটা সেমিস্টারে প্রায় 1.5 লাখ টাকা লাগে টিউশন ফিস। এবার আগামী দিনে আজ থেকে 5 বছর, 10 বছর কিংবা 15 বছর পরে আপনার ছেলে মেয়ে এই আইআইটিতে পড়ার সুযোগ পেল, তো তার জন্য এখন থেকে আমাদের টাকা জমাতে হবে এবং টাকা এমন জায়গায় জমাতে হবে যেখানেতে আমার টাকার থেকে যে রিটার্নটা আসবে সেটা এডুকেশন ইনফ্লেশনের থেকে বেশি হয়। এইবার মনে করুন আপনি খুব সেফ ইনভেস্টমেন্ট চান, সেই কারণের জন্যই ব্যাংকে বা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট করলেন। এবার প্রশ্ন হলো যে রেকারিং ডিপোজিট থেকে আমি কত পার্সেন্ট রিটার্ন পাবো? 6 থেকে 7% ম্যাক্সিমাম। আমার এডুকেশন ইনফ্লেশন 10 থেকে 12%। তাহলে আমার যে রিটার্ন 6 থেকে 7% সেটা কিন্তু এডুকেশন ইনফ্লেশন 10-12%-এর থেকে অনেক নিচে। সুতরাং এখানে ইনভেস্ট করে এডুকেশন ফাইন্যান্স করা যাবে না, কারণ তার জন্য তাহলে অনেক টাকা জমা করতে হবে, যেটা কিনা আমাদের পক্ষে সম্ভব না। দ্বিতীয় আরেকটা অপশান আছে, সেটা বলবো বেটার অপশান। সেটা শুধুমাত্র আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে সেটা অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। তার ইন্টারেস্ট রেটটা তুলনামূলকভাবে ভালো, 8.2%। এইবার আপনার ইনকাম যদি ট্যাক্সেবল হয় আর সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যে রিটার্নটা পাবো সেটা তো ট্যাক্স ছাড় পাওয়া যায়, তো সেই ট্যাক্স ছাড়ের হিসেব করে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আপনার ইনকাম যদি 10% ট্যাক্স ব্র্যাকেটেতে থাকে তাহলে কি হচ্ছে যে আপনার এই সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে 8.89% এফেক্টিভ ইন্টারেস্ট পাচ্ছেন, যদিও বা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকচুয়াল ইন্টারেস্ট 8.2%। ঠিক তেমনিভাবে যদি আপনি 20% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন তাহলে আপনার এফেক্টিভ ইন্টারেস্ট রেট হয়ে যাচ্ছে 10%-এর কাছাকাছি। আর যদি আপনি 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন তাহলে এখান থেকে এফেক্টিভলি 11.5% ইন্টারেস্ট দিচ্ছে। সুতরাং আপনার আয় যদি বেশি হয় তাহলে এটা একটা অপশান হতে পারে। অ্যাটলিস্ট মোটামুটি যদি সেফ হিসাবে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে এর রিটার্নটা মোটামুটি কাছাকাছি আসছে। কিন্তু তবু আমি বলবো যে শুধুমাত্র এই জায়গাতে ইনভেস্ট করেও কিন্তু ওই ইনফ্লেশনের যে ঘোড়দৌড় সেটাকে আপনি ধরতে পারবেন না। তার জন্য কি করতে হবে? আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেটাও কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে এবং ইনফ্লেশনের যে দৌড় সেটাকে লাগাম দিতে পারবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু গ্রোথ অ্যাসেটেতে ইনভেস্ট করতে হবে।
এইবার মনে করুন আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের অনেকের ছেলে মেয়ে আগামী 5 বছর পরে ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন, কারো ক্ষেত্রে 10 বছর হবে বা কারো ক্ষেত্রে 15 বছর পরে তারপরে পড়বে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই 5 বছর 10 বছর আর 15 বছর পরে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তো সেই সময়তে তাদের খরচা কত হবে ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা তো ক্যালকুলেশন করতে হবে। এইবার আমি ধরে নিয়েছি ইনফ্লেশনের কস্ট 12%, তাহলে যে 5 বছর পরে ইঞ্জিনিয়ারিং পড়বে তার কস্ট কত হবে, টিউশন ফিস কত হবে। 12% ইনফ্লেশনের হিসাবে আজকের যেটা আইআইটি খড়গপুরের 11,90,000 সেটা 5 বছর পরে তারই ফিস হয়ে যাবে 21 লাখ টাকা। এইবার এই 21 লাখ টাকা 5 বছরে পেতে গেলে আমাকে কোথায় ইনভেস্ট করতে হবে। এইবার দেখুন আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড 5 বছর, তার মানে খুব বেশি নয়, সুতরাং খুব রিস্কি প্রোডাক্টে ইনভেস্ট করা যাবে না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলেও মাঝারি রিস্ক যেখানে আছে সেই রকম জায়গায় ইনভেস্ট করতে হবে, আর সেখানে ইনভেস্ট করলে রিটার্নটাও খুব বেশি পাওয়া যাবে না। আমি যদি খুব অপটিমিস্টিক হই তাহলে এই ধরনের মিউচুয়াল ফান্ড থেকে ম্যাক্সিমাম 10% রিটার্ন এক্সপেক্ট করতে পারি, আর সেটা যদি হয় তাহলে আমাকে প্রতি মাসে প্রায় 27,000 টাকার মতো এসআইপি করতে হবে, তবে কিন্তু 5 বছর পরে আমার ওই 21 লাখ টাকার মতো হবে। এইবার প্রশ্ন হলো যে এক্ষেত্রে আমি তাহলে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। দেখুন 5 বছরের জন্য একেবারেই ইকুইটি ওরিয়েন্টেড বা পিওর ইকুইটি না দিয়ে আমি বলবো একটু হাইব্রিড ক্যাটাগরির ফান্ডে ইনভেস্ট করা ভালো। সেক্ষেত্রে 50% মাল্টি অ্যাসেট ফান্ড আর 50% ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে রাখতে পারেন, বা তার সাথে সাথে আপনি চাইলে ইকুইটি সেভিং ফান্ডেও রাখতে পারেন। সেক্ষেত্রে 50%, 30%, 20% এই রেশিওতেও রাখতে পারেন। তো এটা একটা ভালো অপশান হতে পারে। এইবার মনে করুন যাদের ছেলে মেয়েরা আগামী 10 বছর পরে ইঞ্জিনিয়ারিং পড়বে, তো তাদের ক্ষেত্রে 10 বছর পরে এই টিউশন ফিটা কত হবে। আজকের 11,90,000 10 বছর পরে প্রায় 37 লাখের কাছাকাছি আসবে। এইবার যেহেতু সময়টা বেশি আছে, সুতরাং আমি চাইলে একেবারেই পিওর ইকুইটি বা যেগুলো ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্ট আছে সেইগুলোতে ইনভেস্ট করতে পারি, সেখান থেকে রিটার্ন পোটেনশিয়ালটা একটু বেশি আসবে। তো আমি খুব বেশি এক্সপেক্ট করব না, নমিনাল 12% রিটার্ন এক্সপেক্ট করছি। তাহলে যদি আমি 12% রিটার্ন পাই তাহলে আমার এসআইপির পরিমাণ কত হতে হবে, যেটা আমার ওই যে টার্গেট সেই টার্গেটটাকে মিট করতে পারবে। সেক্ষেত্রে আমি হিসেব করে দেখলাম প্রায় 16,000 টাকা যদি আপনি এসআইপি করেন তাহলে ওই 37 লাখ টাকা আপনার চলে আসবে। এবার এক্ষেত্রে কোন ধরনের মিউচুয়াল ফান্ড আমি নেব, এক্ষেত্রে আমার মতে 70% টাকা আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রাখুন। একেবারে কোর ইকুইটি প্রোডাক্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সেখানে 70% রাখুন এবং তার সাথে 30% আপনি মাল্টি অ্যাসেট ফান্ডে রেখে দিন। ব্যাস এইটুকুই যথেষ্ট, দুটো ফান্ড একদম সাফিসিয়েন্ট এনাফ। এইবার মনে করুন আপনার বাচ্চা খুবই ছোট, আগামী 15 বছর পরে তারপর সে ইঞ্জিনিয়ারিং পড়বে, হাতে অনেক সময় আছে, কিন্তু সেই সময়তে এই যে খরচাটা সেটাও কিন্তু বাড়তে থাকবে। 12% এডুকেশন ইনফ্লেশনেতে আজকে যেটা 11,90,000 15 বছর পরে সেটাই 65 লাখ হয়ে যাবে, এবং তার জন্য আজ থেকেই প্ল্যানিং করতে হবে। যদি আপনি আজ থেকে ইনভেস্ট করেন তাহলে এখন মাসে 13,000 টাকার যদি এসআইপি করে দেন, 12% রিটার্ন যদি এসআইপি থেকে পেতে থাকি, তাহলে কিন্তু ওই 65 লাখের যে খরচা সেইটা কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। মানে সেই সময়তে গিয়ে আপনাকে এডুকেশান লোন নিতে হবে না। আর এডুকেশান লোন কিন্তু একটা খুব হাই কস্ট লোন, যেহেতু এটা আনসিকিউর্ড লোনের মধ্যে পড়ে না, সেই জন্য দেখেছি এডুকেশান লোনের কিন্তু ইন্টারেস্ট রেট খুব বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সেই জন্য প্ল্যানিং কিন্তু এখন থেকেই করতে হবে। এবার সেক্ষেত্রে কোন ধরনের মিউচুয়াল ফান্ড নেব, যেহেতু সময়টা আরও অনেকটা বেশি আছে, সেক্ষেত্রে আমি আরও একটু অ্যাগ্রেসিভ ফান্ড নিতে পারি। ফ্লেক্সি ক্যাপ তো থাকবেই, কোর পোর্টফোলিওতে 60% ফ্লেক্সি ক্যাপ রাখবো, তার সাথে 40% মিড ক্যাপে রাখতে পারি, তাহলে কিন্তু আমার রিটার্নের পোটেনশিয়ালটা বেশি আসবে। তো এইভাবে যদি আপনি লক্ষ্যগুলোকে এখন থেকে সাজিয়ে রাখেন এবং সেই লক্ষ্যগুলোর এগেনস্টে প্রতি ক্ষেত্রে যদি আপনি অল্প অল্প করে ইনভেস্ট করেন, তাহলে ভবিষ্যতের যে বড় কর্পাসটা সেইটা নিয়ে সেই সময় চিন্তা হবে না। এখন থেকে অল্প অল্প সঞ্চয় কিন্তু ভবিষ্যতে আপনার ওই খরচাটাকে বা খরচা করার জন্য যে টাকাটা লাগবে সেটা কিন্তু তৈরি করে দিতে পারবে। আমি সিসির NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। তো যে কোনো ধরনের গোল বেসড প্ল্যানিংয়ের জন্য, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য আপনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।